শুভ দুপুর, শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে। এবং আশা করছি এই মুহূর্তে যারা আমাকে চ্যানেলের পর্দায় দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় চ্যানেলের সঙ্গে আছেন। আজকে আরও একটি নতুন দিন এবং সবাইকে অবশ্যই হেমন্তের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন এই পর্যন্ত। এবং আজকে যে আড্ডাটি আমরা দিতে বসেছি সেটি অতি চমৎকার হবে, কারণ হচ্ছে আজকের আড্ডাটা চলচ্চিত্র বিষয়ক আড্ডা। এবং আজকে যিনি গেস্ট অফ অনার, আমাদের যারা গেস্ট অফ অনার এসেছেন তারা সকলেই আসলে আপনাদের পরিচিত এবং আমার তো ভীষণ প্রিয়। আমাদের সঙ্গে আজকে যিনি আমার কোনাকুনি বসে আছেন, আমাদের অত্যন্ত কি বলবো, আমার তো প্রিয়জন, একজন প্রিয় মানুষ এবং সঙ্গীত পরিচালক, এদেশের স্বনামধন্য। আমাদের আজকে তাকে আমরা জানবো আসলে আরেকটি পরিচয়, আসলে সেটি বলছি। আমাদের সবার প্রিয় ইমন শাহ আছেন আমাদের সঙ্গে, আমাদের দেশের মিউজিক ডিরেক্টর, প্রমিনেন্ট ওয়ান। এবং তার পাশে রয়েছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। এবং সেই সঙ্গে আরও দুজন সঙ্গীত শিল্পী আমরা পেয়েছি আমাদের সঙ্গে, উইচ ইজ গ্রেট। আমাদের সঙ্গে সুমন রায় রয়েছেন এবং সেই সঙ্গে রয়েছেন বর্ষা আঁচল। এবং দাদার আজকে আসার কারণটা একটু ভিন্ন, সেটা বলছি। তারপরে বলি কেমন আছেন? স্বাগত। খুব ভালো। হাউ অ্যাবাউট ইউ? খুব ভালো আছি, বুঝতেই পারছেন ভালো যে আছি। শুরু করছি। নীলা, ওয়েলকাম টু দ্য স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। বর্ষাকে ওয়েলকাম করছি এবং সুমন রায় আপনাকে ভেরি ওয়ার্ম ওয়েলকাম। থ্যাংক ইউ। এবং যে কারণে আজকে আসলে আমরা বসেছি আড্ডা দিতে এবং সেটি জানাতে চাই। এবং আজকের ব্যাপারটা হচ্ছে যেটি বলেছিলাম শুরুতে, যে নতুনভাবে যেভাবে পেয়েছি দাদাকে, আজকে পেয়েছি হচ্ছে চলচ্চিত্র পরিচালক হিসেবে, একজন নির্মাতা হিসেবে। কংগ্রাচুলেশনস ফর দ্যাট দাদা। থ্যাংক ইউ। এবং ফিল্মটি অবশ্যই মিউজিক রিলেটেড, বুঝতেই পারছেন মিউজিকের একজন মানুষ। তার কাছ থেকে শুনতে চাই দাদা, একটু বলেন আমাদের প্রথম ফিল্ম সম্পর্কে, প্রথম নির্মাণ সম্পর্কে। প্রথম ফিল্ম আমার পরিচালনায় এবং প্রযোজনার প্রথম ফিল্ম সাইলেন্স, এই মিউজিক্যাল জার্নি ছবির নাম। ছবির নামই অনেক কিছু বলে দিচ্ছে যে ইটস এ মিউজিক্যাল জার্নি, ইটস এ মিউজিক্যাল ফিল্ম। তো সেটাই আর কি। আমার পরিচালনার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, ছোটবেলা থেকেই আমার শখ ছিল যে পরিচালনায় আসব। তো আসবো করতে 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 এতদিন সময় লাগলো, কারণ মিউজিক নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলাম। এখনও মিউজিকটাই আমার মেইন প্রফেশন, ওটাই আমার সব কিছু। তারপরেও যেহেতু ভাবলাম যে শুরু করে ফেলা উচিত, সো আস্তে আস্তে শুরু করলাম। নীলার সাথে কথা হলো, আমাদের যে অভিনেতা সাইমন সাদিক, ইন্তেখাব দিনার, পাভেল আজাদ ভাই। সো যেহেতু এটস এ মিউজিক্যাল ফিল্ম, এটার প্রসেসটা একটু অন্যরকম অন্যান্য ছবির চেয়ে। এটার ডিজাইনিংটা একটু অন্যরকম হয়, সো একটু সময় সাপেক্ষ। সো এই সময় লেগেছে। আর আমি যেহেতু নিজে মিউজিক ডিরেক্টর, এটার রাইটারও আমি, সো এই জন্য অনেকগুলো দায়িত্ব এখানে আছে আপনার। রাইট, এক্স্যাক্টলি। এই জন্য একটু সময়টা লেগেছে আর কি। এবং ইউ হ্যাড দ্য বেস্ট ইন্সপিরেশন টু মেক আ ফিল্ম। আমার মনে হয় যে ঘরে আপনি বড় হয়েছেন সেই জায়গা থেকে তো আপনাকে অবশ্যই করা উচিত ছিল, আর আগে করেছেন, বেটার লেট দেন নেভার। আমি একটু নীলাঞ্জন নীলের কাছে আসতে চাই, যে একটা খুব এক্সেন্ট্রিক ক্যারেক্টার মনে হচ্ছে আপনার। যখন আমি দেখেছি মানে ট্রেলারটা, যেটি দর্শকদেরকে দেখাবো, অদ্ভুত মানে লেগেছে আমার কাছে। মনে হচ্ছে যে আসলে এটা আমাদেরই গল্প, হয়তো আগে অন্য কেউ অন্যভাবে দেখানোর চেষ্টা করেছে অন্য দেশে, কিন্তু আমাদের এখানে প্রথম মনে হয়েছে আমার কাছে। হাউ ওয়াজ ইওর এক্সপেরিয়েন্স ডুইং দ্যাট? মাই এক্সপিরিয়েন্স, এই ক্যারেক্টারটা অনেক ডিফারেন্ট ছিল আমার জন্য। এবং হচ্ছে গিয়ে এটা করতে করতে অনেক কিছু শিখেছিও। অনেক ডাইমেনশন ছিল। একদিকে যেমন নাকি গ্রামের, ট্রেলারে দেখেছি আমরা গ্রামের একটা ভাইব, সেরকম হাঁটা চলা, গান গাওয়া, নাচা। এবং হচ্ছে শহরের একটা ভাইব একদম, সেটাও হচ্ছে এক্সট্রিম লেভেলের। দুইটার একদম, একটা হচ্ছে একদম গ্রামে, একটা হচ্ছে একদম শহরের এক্সট্রিম লেভেলের। সো দুইটার যে ডিফারেন্সিয়েটটা করা, সেটার জন্য অনেক ওয়ার্ক করতে হয়েছে। দাদা ছিল, অনেক হেল্প করেছে, একসাথে আর কি হয়েছে। বিং দ্য ডিরেক্টর অফ দিস ফিল্ম, আদার দ্যান মিউজিক ডিরেক্টর, দাদাকে যে আপনি পেলেন, সেই এক্সপিরিয়েন্স একটু ভিন্ন রকম হবে নিশ্চয়ই। মিউজিক্যাল ডিরেকশন দিয়েছি কিনা সেটা একটু জানতে চাই। কেমন ছিল দাদা ডিরেকশনে কাজ করার অভিজ্ঞতা, কেমন ছিল আলাদা করে যদি জিজ্ঞেস করি? টু বি ভেরি অনেস্ট, এখানে আমার এক্সপেকটেশন খুব একটা ছিল না, যেহেতু ওনার ফার্স্ট সিনেমা। কিন্তু হ্যাঁ, উনি কাজটা ভালো করবে এটা একটা আত্মবিশ্বাস ছিল। ওনাকে আমি আজকে থেকে না, অনেক আগে থেকে চিনি। আমার প্রথম সিনেমা, সেকেন্ড সিনেমা, দুইটাতে উনি মিউজিক ডিরেক্টর ছিল, সবগুলো গান করেছে। তো সেটা আমি এক্সপেকটেশন লো নিয়ে গিয়েছিলাম, যে যেহেতু প্রথমবার ডিরেকশন দিচ্ছে, অনেক কিছু হয়তো বা ঠিক মতো নাও হতে পারে, দ্যাটস ফাইন। বাট উনি আমাকে সারপ্রাইজ করেছে। আমার সেটে যাওয়ার পর একদমই মনে হয়নি যে ওনার ফার্স্ট ডিরেকশন, উনি এত ভালো আর্টিস্ট হ্যান্ডেল করতে পেরেছে। পুরা সেট এত কাম ছিল, মানে কোনো বকাঝকা বা হচ্ছে উঁচু আওয়াজের প্রয়োজনই হয়নি। খুব সুন্দর করে শুটিংটা হয়েছে আর কি।
কাজও ফাঁসেনি। রাইট। আর সিন্স আমিও ফিল সেন্স করতে পারি যে দাদা যেহেতু মিউজিক্যাল একজন মানুষ, উনি হয়তো ডিরেকশনটা ওইভাবেই দিয়েছেন আর কি, ঠান্ডা মেজাজ বা ইট ওয়াজ ম্যাজিক্যাল, লেটস সে ম্যাজিক্যাল। ব্যাকগ্রাউন্ডও আছে ওনার। সারপ্রাইজ যেহেতু হয়েছে, ইউ এক্সপেক্টেড এক্স অ্যান্ড ওয়াই হ্যাপেন, রাইট? আমরা একটু বর্ষার কাছে আসি। বর্ষা যেহেতু গান করেছেন দাদা, আমি যতটুকু জানতে পেরেছি, আমরা শুরু করতে চেয়েছিলাম একটা গান দিয়ে, আমরা শুরুটা এখন বোধহয় করতে পারি। একটা গান কি শুনতে পারি আমরা? যেহেতু সুমন রায় আছে, আমি তোমাকে শুটটা দেই প্লিজ। অবশ্যই। দ্য মিউজিক ডিরেক্টর টক। তাহলে কতগুলো গান রয়েছে দাদা এটার মধ্যে? এইটাতে মেইন পূর্ণাঙ্গ গান আছে 6টা। হ্যাঁ, আবার ছোট ছোট কিছু 3-4টা গানও আছে, যেটা মিউজিক্যাল মুভিতে যেটা হয় আর কি, 1 লাইনের গান, 2 লাইনের গান, জাস্ট একটা মুখরার গান। হ্যাঁ, আবার পূর্ণাঙ্গ গানটাও 2-3 ভাগে এসছে, আচ্ছা এরকম করে আর কি। এই গানটা আমি একটু বলি, এই গানটার একটু খুব মজার একটা ব্যাপার আছে। এই গানটার লেখা গীতিকার হচ্ছে আমাদের অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ, গাজী মাজরুল আনোয়ারের। এবং এই ছবিটা যখন আমি শুরু করি, তার কিন্তু 2 বছর আগেই গাজী আঙ্কেলকে আমরা হারিয়েছি। তো আমার প্রথম ছবিতে গাজী কাকুর গান থাকবে না, এটা আমি কোনোভাবেই মানতে পারছিলাম না। আমি এমনও ভাবছিলাম যে তার পুরনো কোনো গান বাবার সুর করা, হ্যাঁ, গান রিমেক করি। কিন্তু তখন আবার একটা সমালোচনা বা ওটা আরেকটা ছবির গান, এই ছবিতে জাস্ট যাচ্ছিল না, মানসিকভাবে আমি মেনে নিতে পারছিলাম না। হঠাৎ করে আমার পুরানো ডায়েরি এবং ব্যাগ ঘাঁটতে গিয়ে দেখি যে গাজী কাকুর একটা পেজ গানের, তার লেখা, হাতের লেখা তো আমি দেখলেই চিনি এত বছর ধরে। আমি দেখলাম যে গানটা তো ইউজ হয়নি এবং ওখানে লেখা যে হ্যাঁ, এবং আমি লিরিকটা পড়ে মনে হয় ও মাই গড, এই সিচুয়েশনটাই তো, এই লিরিকটাই তো আমার এই সিচুয়েশনের জন্য যায়। আমি সাথে সাথে উপল ভাই তার ছেলেকে ফোন করে বললাম যে বলদা এরকম একটা লিরিক আমি কি ইউজ করবো কিনা। বলে বলো কি, অফকোর্স ইউজ করবা। সো ওইটারই, এবং বর্ষা সো লাকি যে এই নতুন জেনারেশন একটা সিঙ্গার গাজী মাজরুল আনোয়ারের গান দিয়ে তার মানে অভিষেক হয়েছে। ওর এটা প্রথম প্লেব্যাক এই ছবির, এটা প্রথম গান। ও আরেকটা গান ছবিতে 2টা গিয়েছে। আচ্ছা যাই হোক, এখন শুনি তোমার গানটা। হ্যাঁ, হতে অন্তর হাতে আল্লাহ, ঠিক রাখিস তোর দাড়ি পাল্লা, নইলে প্রেমের মাঝি মালা ডুইবা মরিবে। হিসাব নিকাশ ভুল হইলে কি করিবে তুমি, কারে ধরিবে, কি করিবে তুমি, কারে ধরিবে। হাতে অন্তর হাতে আল্লাহ, ঠিক রাখিস তোর দাড়ি পাল্লা। ওয়াও, গাজী মাজরুল আনোয়ারের সেই টাচটা কিন্তু বোঝা যায়, যারা আমরা তাকে ওইভাবে হিসেবে পেয়েছি এখানে। অল দ্য রেসপেক্ট টু হিম ফর হিজ ক্রাফটস। এবং অনেকগুলো গল্প পেছনে জানা গেল। আসলে এই ছবিটা অনেক স্পেশাল মনে হয়, আসলে সব মিলিয়ে হবে নিশ্চয়ই। আমরা ট্রেলারটা একটু দেখে বরং আবার গল্পে ফিরি। চলুন প্রিয় দর্শক, দেখে আসি। নিকাশ ভুল হইলে কি করিবে বলো, কারে ধরিবে, কি করিবে বলো, কারে ধরিবে। আমি ডিডি, সুপারস্টার, মেগাস্টার, জগৎ বিখ্যাত ডিস্কো দিনার। দিদি ভাই তো এখন লয়ে যেতে কইলো, হ্যাঁ লাগে একটু দেখা করতে চায়। আপনি কি করেন এগুলো কথা? হ্যাঁ, ওই অন্ধর মলের ভিতরে কি হয় না হয় আমরা জানি না। অসভ্য বেয়াদব মেয়ে। ভাই 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 ভাই, তুই ডিডির সাথেই ব্যবহার করিস। আপনার মাথায় কি সিট আছে? আমার মাথা ঠিকই আছে, আমি গ্রামে চলে যাব। সুর সুর হইল ঈশ্বরের আরেক রূপ। তাহলে কি এত সহজে পাওয়া যায়? চেষ্টা কর, চেষ্টাতে তারে পাওয়া যায়। আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, মনে রে পাখি একবার মৌলা বলো, মনে রে পাখি। তুই যে কি সুন্দর গান করস, এটা যদি তুই জানতি। সত্যিই আমার কণ্ঠ সুন্দর। আমি তোমায় ভালোবাসি, এই কথা
গান আমাগো গ্রামের সবাই পছন্দ করে, তাতে মনের ক্ষুধা মেটে। পেটের ক্ষুধা কি মেটে মা? টেডি স্যার পাঠাইছে ৫,০০০ টাকা। মাটির গান ছাড়া অন্য কিছুই করবেন না, মাত্র ৫,০০০ টাকা। তুই কি বুঝতেছস ওখানে গেলে কি হইব? হ্যাঁ, কি করব তোর সাথে ধারণা আছে? হ্যাঁ, এত বুঝনের কাম নেই, তবে এটা ভালো করে বুঝতেছি। আপনার কথা শুনতে গেলে আবারও সে গ্রামে ফেরত জমলাম। কি চাও এখানে? চুপ করো, আমি বলছি চুপ করো। নিজের দিকে একটু সায়া দেখ, কি হাল করছিস নিচের। এই জগৎটা অনেক কঠিন মায়া। ইন্টারন্যাশনাল আর্টিস্ট হওয়ার লাগবে ম্যাডাম, ইন্টারন্যাশনাল। তুমি গান যাই করো না কেন, তোমার লুক হতে হবে হট অ্যান্ড সেক্সি। এইটা নিতে পারবেন না আপনি মঞ্চে? এটা ছাড়া আমি গান গাই না, এটা আমার শরীরের একটা অংশ। সাইলেন্স মিউজিক্যাল জার্নি, যেটা যেমন দাদা নামটি বলেছেন শুরুতে, এবং যেমনটি আমার ফিল করেছি আমি যেমন শুরুতে দেখার পর আপনাদের নিশ্চয়ই সেই সেম ফিলিংটি হয়েছে। এটা আমাদেরই আশেপাশের হয়তো গল্প, আমাদের মতো করে দেখানো এবারে। এবং দাদা এই ট্রেলারটা দেখলে আসলেই মনে হয় দিস ইজ সামথিং দ্যাট শুড বি অ্যাপ্রিশিয়েটেড মিউজিক্যাল ফিল্ম হিসেবে। এবং কবে রিলিজ হচ্ছে সেটা যদি না বলি নিশ্চয়ই দর্শকরা। আমাদের একদম দ্বার প্রান্তে চলে এসেছি আমরা, ডে আফটার টুমরো, উইচ ইজ 7th November, অল ওভার বাংলাদেশ। হ্যাঁ, আপাতত আরবান এরিয়াগুলিতে রিলিজ হচ্ছে। আমরা সেকেন্ড উইক থেকে অল ওভার ইন্টেরিয়র গ্রাম ওখানেও সিঙ্গল স্ক্রিনেও রিলিজ দেবো। এখন স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এবং অন্যান্য শ্যামলী, সনি, লায়ন, হ্যাঁ রাজধানীর অনেকগুলোতেই রাজধানীর অনেক নিশ্চয়ই আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখবেন প্রিয় দর্শক। এবং আগামী পরশুদিন রিলিজ হচ্ছে এমনটি বললেন দাদা। এবং এইবার একটু জিজ্ঞেস করি, বোকা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনার যেহেতু আপনি একজন মিউজিক্যাল ডিরেক্টর এবং মিউজিক ডিরেক্টর এবং সেই সঙ্গে আপনি প্রথম ফিল্ম ডিরেকশন দিলেন, হুইচ ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং মনে হয়েছে আপনার কাছে? এটাকে ফার্স্ট টাইম যেহেতু করেছেন, হাউ ওয়াজ এক্সপিরিয়েন্স, হুইচ ওয়ান ইজ চ্যালেঞ্জিং মোর? প্রচণ্ড আসলে, মানে একটা কথা বলেন যে ফিল্ম ইজ দি বিগেস্ট আর্ট, মানে এখানে এর চেয়ে বড় আর্ট ফর্ম এখন পর্যন্ত ওয়ার্ল্ডে তৈরি হয়নি। আসলে এটা করতে গেলে আর ডিরেক্টর, যেটাকে আমরা সবসময় যেটা আমরা ভেবে এসেছি যে ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, হ্যাঁ, এবং তাকে প্রতিটা বিষয়ের সম্পর্কে মানে অ্যাটলিস্ট মিনিমাম একটা নলেজ থাকতেই হয়। লাইক অ্যাক্টিংটা আমার কাছে খুব ইজি ছিল, বিকজ ছোটোবেলা অ্যাক্টিং করতাম। আমার দাদা এত ফেমাস একজন অ্যাক্টর, মাস্টার সুমন, হ্যাঁ, বিখ্যাত। সো অ্যাক্টিং এর ব্যাপারটাতে আমি খুব কমফোর্টেবল ছিলাম, ওই জন্য ওরা আবার খুব সারপ্রাইজ, আপনি এত ভালো অ্যাক্টিং করেন কি করে দেখিয়েছিল। তো ওই ব্যাপারটা কিন্তু অন্যান্য যে জিনিসগুলি, এডিটিং, সিনেমাটোগ্রাফি, আমার সিনেমাটোগ্রাফার ছিল রফিকুল ইসলাম, হ্যাঁ, হি ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক ওয়ার্ক হি হ্যাজ ডান, হ্যাঁ, এবং অত্যন্ত হার্ড ওয়ার্কিং। সো সব কিছু মিলে আমার জন্য একদমই নতুন একটা জার্নি আর কি, নতুন একটা কি বলবো বিষয় ছিল। সো ইট ওয়াজ মোর ফান আদার দ্যান চ্যালেঞ্জিং। ফান, সামটাইমস ফ্রাস্ট্রেটিং, হ্যাঁ, সামটাইমস ভেরি এক্সস্টিং, বাট ওভারঅল ইটস এ ভেরি গুড ফিলিংস যে আমি বাংলাদেশে এরকম সিনেমার একটা মানে খারাপ সময় যাচ্ছে বলা যাবে, এই সময় যে আমি একটা ফিল্ম করতে পেরেছি এবং করে রিলিজ দিচ্ছি, এইটা আমি নিজেকেই নিজে অ্যাপ্রিশিয়েট করছি আসলে। রাইট, আই হ্যাভ ডান দ্য রাইট। এবং মিউজিক্যাল জার্নি যেহেতু, নিশ্চয়ই মিউজিক সবসময়, মিউজিক ক্যান উইন ইন এনি ক্রাইসিস। আমরা বিশেষ করে এবারও নিশ্চয়ই কিছু একটা ভালো হবে। এবং সুমনের কাছে একটা, সুমন এবং বর্ষা চলে আছেন, আমরা গান শুনছিলাম, গান তো খুব ভালো লাগবে আমাদের, খুব স্বাভাবিক, গান যেহেতু সেভাবে ক্রাফট করা হয়েছে। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল যদি জিজ্ঞেস করি ফিল্মে? এক্সপিরিয়েন্স খুবই অসাধারণ আসলে, অ্যামেজিং একটা জার্নি এটা। প্রথমত বলবো যে আমার এটা প্রথম প্লেব্যাক, প্রথম সিনেমায় কাজ করা, এই সুযোগটি দিয়েছেন আমার শ্রদ্ধেয় স্যার। তো স্যারের সাথে আমার যে সম্পর্কটা, এটা হচ্ছে আরটিভির রিয়েলিটি শো থেকে। আমি বাংলার গান সিজন 1-এ ছিলাম, তো সেখান থেকে স্যারের সাথে আমার পরিচয় হয় আর কি, স্যারের দেখা পাই আমি। এরপর যেটা হয়েছে, স্যার আমাকে একদিন হঠাৎ এটা সম্পর্কে বলছে, আমি জানতাম না যে এরকম একটা সিনেমায় কাজ হবে, আমি সঠিক জানতাম না, পরে জানতে পারলাম যে এরকম একটা সিনেমায় আমার গান যাবে। তো আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম।
তো এখন পর্যন্ত আমি এটা আমার কাছে খুবই সৌভাগ্যের বিষয় যে আমি স্যারের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং স্যারের কানে বেঁধেছি বলে তো আপনি ধরা পেয়েছেন। এবং বর্ষার মনে এক্সপেরিয়েন্স কি সিমিলার নাকি আচ্ছা কি রকম সেটা শুনি। হচ্ছে আমি রিয়েলিটি শোতে ছিলাম আরটিভির ইয়াংস্টার সিজন 2 তে ছিলাম, জাজ ছিলেন দাদা। তো আমি যেদিন আউট হয়ে যাই যে রাউন্ডে, সেই রাউন্ডে দাদা হচ্ছে বলে যে আমার ফিল্মে প্লেব্যাক করার কথা, মানে তখন তো আর ওইভাবে সিরিয়াস ছিলাম না যে আচ্ছা ঠিক আছে হয়তো বা সান্ত্বনা বা কিছু। আউট হয়ে তো বলেন না। তো তারপর কিছুদিন পর দাদা কল দিয়ে আমাকে বলে হচ্ছে ভয়েস দেওয়ার কথা। তো আমি যাই, ভয়েস দিই, গান হয়। তখন আসলে ফিল করতে পারি না যে আসলে এত বড় একটা কাজ আমি করতে পেরেছি। বাবলের মধ্যে ছিল। হ্যাঁ কি হতে যাচ্ছে এখন আসলে ফিল করতে পারতেছি যে আসলে কত লাকি বলে। রিলিজের পর মানে একদম পুরোপুরি হবে। হ্যাঁ পুরোপুরি এখন এটা থাকুক, ইটস আ গুড বাবল। এবং এই যে দাদা আমি একটা জিনিস আসলো যে এই যে রিয়েলিটি শো থেকে যে শিল্পী আমরা আবিষ্কার করলাম আপনার মাধ্যমে, আপনি তো এরকম জাজ করেছেন, দেখেছেন বেড়ে উঠতে শিল্পীদেরকে, কাজও করেছেন। এই যে ফিল্মটা দেখলাম এটা কিন্তু খানিকটা পুরোটাই আসলে মনে হয়েছে আমার কাছে যে একজন সিঙ্গারের কিভাবে স্ট্রাগলটা হয় আসলে। রাইট। তো এটা তো আপনার দেখা নিশ্চয়ই কাজ থেকে। এই গল্পটা কি কোথাও থেকে ইন্সপিরেশন নিয়ে? আমার এই ছবির প্রতিটা ক্যারেক্টার কোনো না কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড। মানে ওয়ার্ল্ডের অনেক, এটা দিনার ভাই যে ক্যারেক্টারটা করেছে এটা একদমই আমার মাথার মধ্যে ইন্ডিয়ান একজন আর্টিস্ট, একজন সিঙ্গার। হ্যাঁ, সে তার লাইফ থেকে এটা ইন্সপায়ার্ড। হ্যাঁ, আমি তার নামটা নাই বলি। হ্যাঁ, বাট এটা দেখলে পরে হয়তো বা অনেকে ইয়ে করতে পারবে। নীলার ক্যারেক্টারটা, যে মায়ার যে চরিত্রটা, যে গ্রাম থেকে এসে আবার গ্রামে ফেরত যাওয়া বা এই যে স্ট্রাগলটা, এইটার সাথে অনেকেই রিলেট করতে পারবে। অনেক সিঙ্গার, অনেক আর্টিস্ট, মানে অভিনয় শিল্পী বলেন, চিত্রশিল্পী, মানে আর্ট ফর্মে যারা, এই স্ট্রাগলটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমাদের দেশে তো এই স্ট্রাগলটা আরো বেশি সব দিক থেকে। ফ্যামিলির একটা বাধা থাকে, বাবা দিতে চায় না, বাবা গান পছন্দ করেন, বাবা না তুমি আমার এই ঘরের বাইরে গান গাইতে পারবে না। হ্যাঁ, জামাইয়ের স্ট্রাগল আগে করতে বিয়ে করে ফেলছে, এখন আর গান বাজনা করতে হবে না। হ্যাঁ, সো এই সব কিছুই আর কি। তো এরকম অনেক কিছুই একটা ব্যাপারটা এর মধ্যে এসছে। আরো ইন্টারেস্টিং হলো ব্যাপারটা। আপনার দেখা তো অনেক রয়েছে নিশ্চয়ই গল্প। এরকম গল্প দিয়ে যদি তৈরি হয়ে থাকে। আমি ধারণা করছিলাম যে নীলার জন্য নীলার ক্যারেক্টারটা হয়তো সিঙ্গেল ক্যারেক্টার, সোলো কারো থেকে ইন্সপায়ার করা, বাট ইট ইজ আ মিক্স অফ ক্যারেক্টার্স, রাইট? অনেক সিঙ্গার, ডেফিনেটলি। হ্যাঁ, অনেক এটা যদিও একদম পার্টিকুলারলি কাউকে বেস করে না, বাট অনেকেই রিলেট করতে পারবে, অনেকের জীবনের সাথে এটা মিলে যাবে আসলে। রাইট। তো দাদা একটা প্রশ্ন, খুব পার্সোনাল প্রশ্ন, এটা হচ্ছে যে আপনি মিউজিক্যাল ক্রাফট যখন করেছেন তখন আপনি খুব তৃপ্তি নিয়ে কাজ করেছেন, আমরা দেখেছি, এবং তৃপ্তিটা আমরাও পেয়েছি, সেটা আপনি ট্রান্সলেট করিয়েছেন আমাদেরকে। এটা তো আপনার ফার্স্ট ফিল্মের জার্নি। সো আপনি ফিল্ম মেকার হিসেবে পার্সোনালি কতটা তৃপ্ত আসলে বানানোর পরে ফিল্মটা, বিফোর দ্য রিলিজ? মানে অনেস্টলি স্পিকিং ইটস নট এ ভেরি বিগ বাজেট ফিল্ম। হ্যাঁ, বিগ বাজেটটা আমার কাছে মনে হয় যে যেটা যেখানে প্রয়োজন। আমি যদি একটা ছোট শহরের গল্প বলি, ওইখানে আমি একটা 10টা গাড়ি ব্লাস্ট করিয়ে দেওয়ার বা ইমাজিন একটা ছেলে একটা মেয়ে, ওরা একটা মফস্বল শহরে বড় হয়েছে কিন্তু কল্পনাতে চলে গেল সুইজারল্যান্ডে গান গাচ্ছে, ইটস নট পসিবল, ইটস ভেরি ফ্যান্টাসি। হ্যাঁ, এটা ফ্যান্টাসিটাও মানে আমি যেটা ভাবতে পারি না সেটা কিন্তু স্বপ্নও দেখতে পারবো না। হ্যাঁ, সো আমি যেটা স্বপ্ন দেখব, ইলন মাস্ক কিন্তু সেই স্বপ্ন দেখবে না। ওনার স্বপ্নের লেভেলটাই হবে অন্যরকম। হ্যাঁ, সো কিন্তু তারপর আমরা ফিল্মে কিন্তু এইসব জিনিসগুলো আমরা, আমি আমার গল্পের মধ্যেই একদম ছিলাম, যে সেটিংটা রিয়েল লোকেশন, ওই জিনিসগুলোই আমি ইয়ে করার চেষ্টা করেছিলাম। বাট যেটার কথা বলছেন, ইট ওয়াজ ওভারঅল ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক, ইটস এ ফিনোমেনন। আমরা একটা আভাস পেলাম যে গুড টিকেট টু দ্য সিনেমা। প্রিয় দর্শক, আপনি যখন যাবেন শুনে গেলেন, সিনেমা নিয়ে অনেক কথা হচ্ছে, এবং আজকে আরেকটি বিশেষ দিন দাদা, আপনি হয়তো মনে পড়বে, আমি বললে একটু স্মৃতিচারণ করতে চাই যে 1965-এ যখন উর্দু ছবির চল ছিল আমাদের দেশে, তখন সেই সময় একটি বাংলা ছবি, বাংলা ভাষার চলচ্চিত্র, আমাদের বাংলা রূপবান বলি আমরা এটাকে, রূপবান চলচ্চিত্র রিলিজ হয়েছিল এই দিনটিতে, এবং আজকে তার 7 বছর হলো, 60 ইয়ার্স, এবং ফিল্মটি বানিয়েছেন গ্রেট সত্য সাহা, এবং আপনি মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলেন, এবং ফিল্মটি অনেক বেশি প্রসার করেছিল সেই সময় বাংলা চলচ্চিত্র হিসেবে, দ্যাট ইজ দ্য মেইন স্পার্ক।
এবং ফিল্মটা বানানো শুরু করেছিলেন আমাদের শ্রদ্ধেয় ফজলুল হক স্যার। রাইট এবং রাইট তিনি সেই সময় তো সাহসী কাজ করেছিলেন, যেটার জন্য আমরা তাকে সবাই চিনি। সিনেমা পত্রিকা সেই সময় তিনি বের করেছিলেন এবং সেই ফিল্মের বড় নিশ্চয় আপনি শুনেওছেন বাবার কাছ থেকে বাড়িতে। তো সেটার ব্যাপারে কিছু বলবেন কিনা আজকে? হ্যাঁ, এটা তো আমাদের আসলে সেম, যখন পাকিস্তানি ছবির একদম আগ্রাসন বাংলায়, তখন কেউ সাহসই করতো না উর্দু ছবির সাথে কম্পিট করার মতো, চলবে যে সেই ভাবনাটা আসলে আসতো না। হ্যাঁ, তো তখন তারা সবাই মিলে ইয়ে করলো যে এমন কিছু করি যে আমাদেরই গল্প, আমাদের গল্পটাই দেখি না, উপস্থাপন করি আমাদের মতো করে। তো এবং যখন রূপবান করা হলো, আমি বাবার কাছে শুনেছিলাম বাবা অনেক গ্রামে গঞ্জে ঘুরে, হ্যাঁ, অরিজিনাল রূপবানের কি সুর, কি কথা, যাত্রাপালায় যে তারপরে নিজের মতো করে এটাকে মডিফাই করে যাতে মডার্ন দর্শকের, সে সময়ের দর্শকের কাছে যাতে এটা গ্রহণযোগ্যতা পায় সেইভাবে করেছিলেন। এবং আরেকজন ছিলেন সালাউদ্দিন স্যার, হ্যাঁ, যিনি ঢাকা রেকর্ডস কোম্পানির কর্ণধার ছিলেন এবং অনেক ছবি বানিয়েছেন এরপরে। তো সবাই মিলে এই জিনিসটাকে করা হয় এবং এই তারপর তো দ্য রেস্ট ইজ হিস্ট্রি, মানে এটা হ্যাবক করে দেয় এবং একটা কনফিডেন্স আসে যে না, বাংলাদেশের ছবিও চলতে পারে। সো এরপরে তো অনেক ছবি হয়, অনেক মিউজিক্যাল হয়। আমার মনে হয় রূপবানী মনে হয় বাংলাদেশের প্রথম মিউজিক্যাল ফিল্ম। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি আমি কোট করছি না, হ্যাঁ, বাট আমার মনে হয় এর আগে মিউজিক্যাল ফিল্ম হয়তো সেভাবে ব্র্যান্ডিং করা হয়নি, বাট মিউজিক্যাল ফিল্ম বলা যেতে পারে। রাইট, এক্স্যাক্টলি ইফ ইউ সে সো। এবং আমরা যেহেতু আমাদের রূপবান তোমরা জীবিত আছেন, তার কাছ থেকে তার একটু কথা শুনতে চাই এই ফিল্মটি সম্পর্কে। আমরা একটু দেখবো চ্যানেলের পর্দা। চলুন। নির্ভর যে চলচ্চিত্র, সেটির উদ্যোগ বা প্রচেষ্টা নিলেন প্রয়াত ফজলুল হক, যিনি বাংলাদেশে চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ। এই দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র সান অফ পাকিস্তান, সেই ছবিরও নির্মাতা ছিলেন তিনি। উর্দু ছবির বাজারকে কিভাবে বিনষ্ট করা যায় বা সরিয়ে দিয়ে বাংলা ছবিকে কিভাবে সামনে আনা যায় শুরু করলেন রূপবান, নায়িকা সুজাতা। এই প্রেক্ষাপটটুকু একটু জানতে চাই। আমি তো তখন খুব ছোট মানে এখন যেমন বুঝি, তখন অতটা বুঝতাম না। তো ফজলু ভাই আসলেন বাসায়, এসে মাকে বললেন যে তন্দ্রাকে নিতে চাই। তা আমার তখন ফিল্ম মানে আশা, মানে একটা তো হাতে স্বর্গ পাওয়া। রমনা পার্কে শুটিংটা শুরু হলো, সারাদিন কাজ করলাম। কয়দিন শুটিং হয়েছে রং ভাই বলতে পারবো না, বেশ কিছুদিন শুটিং হয়েছে আর কি, কিন্তু হঠাৎ এটা বন্ধ হয়ে গেল। তারপরে ছবিটির দায়িত্ব নিলেন সালাউদ্দিন সাহেব। ফজলু ভাইয়ের মেধাটা বা দৃষ্টিকোণটা কতদূর গিয়েছে এই উর্দু ছবি সরানোর পিছনে কিন্তু রূপবান। এবং তারপর আপনি সুজাতা হয়ে গেলেন রূপবান কন্যা। শুনলেন, খুব সুন্দর। এবং দাদা বলছিলেন যে 60 বছর আগে যে উর্দু আগ্রাসনের সময় বাংলা ছবির কথা, সেই মানে, এবং আজকে কি কোইন্সিডেন্স যে আজকের দিনে ইমন সাহা এমনকি নিয়ে, ওনাকে নিয়ে আমরা কথা বলছি আরো একটা মিউজিক্যাল ফিল্ম নিয়ে। যদি সেটা মিউজিক্যাল ফিল্ম হয়ে থাকে, আজকে তো যদি মিউজিক্যাল ফিল্ম বলি, তাহলে কিন্তু মানে কি বলবো, বাবার মিউজিক ডাইরেক্টর, এটা আমার বাবা মিউজিক ডাইরেক্টর ছিলেন, আজকে তিনি নিজেই ফিল্ম করছেন সেটি। which is a coincidence by the way, খুব সুন্দর একটা কোইন্সিডেন্স মনে হলো। অ্যামেজিং, থ্যাঙ্কস টু মাই প্রোডিউসার, উনি বললেন। এবং এটা খুবই মজার ব্যাপার আসলে। এটা শোনার পরে কি মনে হলো দাদা, সামনে কি এই যে লেগেসির কথা যদি বলি, এত বছরের আপনি কিন্তু চালিয়ে যাচ্ছেন, এবং বাবাকে কি আজকে মনে করবেন কোনোভাবে? মানে মনে হচ্ছে বাবাকে তো আসলে প্রতি মুহূর্তেই মনে করি। উনি একদম মানে আমি কোনো সময় ফিল করি না বাবা হয়তো বা শারীরিকভাবে আমাদের সাথে নেই, বাট সত্য সাহার স্পিরিট, হ্যাঁ, এবং তার সুর থেকে ইন্সপায়ার্ড হচ্ছে এখনো অনেক শিল্পী, অনেক সুরকার, মিউজিশিয়ান। এটার মানে অনস্বীকার্য। হ্যাঁ, সত্য সাহাকে এক্সক্লুড করে বাংলাদেশের বা বাংলার গান চিন্তা করা ইটস ইম্পসিবল। হ্যাঁ, তো ডেফিনেটলি এই ছবিটাতে বাবার আশীর্বাদ তো সবসময় ছিল, থাকবে, আছে। এবং প্রথম ছবিটা মিউজিক্যাল করতে পেরেছি, এটাও আমার কাছে খুব ভালো লাগছে। আমরা এক্সপেক্ট করব আপনি প্রথম ছবিটা মিউজিক্যালি করবেন আমাদের জন্য। এবং হোয়াট অ্যাবাউট নেক্সট দাদা, এটার পরে কি আমাদের চলতে থাকবে আমাদের পাওয়া আপনার কাছ থেকে? আশা করি। দেখেন, এখন যে আমাকে অনেকে বলেছে তুমি এটা এরকম করলা কেন, এখন তো ফিল্ম চলে না। দেখেন, চলে না ঠিক আছে, কিন্তু আমি তো ফিল্মের ঘরে, আমি জন্মই ফিল্মে। হ্যাঁ,
একটা বলে না এফডিসির ডাল খেয়ে বড় হওয়া, হ্যাঁ ওইটা আর কি। তো আমার নিজের ভালো লাগা আছে এবং কিছু দায়িত্ববোধও আছে। আমি যেই টাকাটা একটা ফিল্ম বানাতে অনেক টাকা লাগে, যে আমি নিজেই যেহেতু প্রডিউসার, আমি যেহেতু এই টাকাটা আমি ইনভেস্ট করেছি, আমি কিন্তু জানতাম না এটা রিটার্ন কি হবে না হবে, হ্যাঁ কিন্তু করেছি, সেটা আমার দায়িত্ববোধ থেকে। আমি চলচ্চিত্রের সন্তান, বাংলা চলচ্চিত্রের সন্তান, এবং বাংলা চলচ্চিত্রে যাতে আমার কন্ট্রিবিউশনটা থাকে, এবং এই চলচ্চিত্র থেকে আমি অনেক পেয়েছি, ভালোবাসা, সম্মান, টাকা, যা বলেন অনেক কিছুই পেয়েছি। এবং আমি বিশেষভাবে আজকের দিনে আমি ধন্যবাদ দিতে চাই চ্যানেল আইয়ের কর্ণধার আমাদের ফরিদুর রেজা সাগর আঙ্কেলকে, ইবনে হাসান খান ভাইকে, কারণ তারা আমার এই ছবিটা জাস্ট আমার কথার উপরে ওনারা বলছে ঠিক আছে ইমন আমরা নিচ্ছি তোমার ছবি, উইদাউট ওয়াচিং এনি এবং এই সাপোর্টটা ওনারা আজীবনে আমাকে দিয়ে এসছেন, এখনো দিচ্ছেন, আমি এর জন্য অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে আসলে অলওয়েজ। এবং ফরিদুর রেজা সাগর আমাদের শ্রদ্ধেয় ফজলুল হক স্যারের সুপুত্র ছিলেন, তিনি 7 বছর আগে মিউজিক্যাল ফিল্ম করেছিলেন এবং আজকে সত্য সাহার ছেলে ইমন সাহা সুপুত্র, তিনিও সুপুত্র এবং তিনিও আজকে মিউজিক্যাল ফিল্ম আমাদেরকে গিফট করেছেন। এবং আমাদের এই লেগেসি কন্টিনিউ করুক, আমাদের সেই লেগেসি কন্টিনিউ করুক আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য, সেই প্রত্যাশা এবং শুভেচ্ছা নিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি আজকের মতো। আগামীকাল দেখা হবে নতুন কোনো কিছুর সঙ্গে, সে পর্যন্ত ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।